আজকের এই অনুষ্ঠানে যিনি মধ্যমণি অর্থাৎ প্রধান অতিথি হিসেবে এত সময় পর্যন্ত ওনার মূল্যবান সময় দিচ্ছেন, সেই বিশেষ ব্যক্তিত্ব মিস্টার বিভূতিভূষণ মণ্ডল, বিশিষ্ট কথা সাহিত্যিক, গবেষক এবং শিক্ষাবিদ। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। শেষ শ্রাবণের এই উত্তীর্ণ সন্ধ্যায় মনীন্দ্র সাবিত্রী গ্রন্থাগারের উদ্যোগে প্রকাশিত মুক্তবাক পত্রিকার এই সংখ্যাটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মান্যবর সভা পুরোহিত, মঞ্চ আলোকিত করে থাকা শিক্ষাবিদ এবং সাহিত্যিক, সামনে উপবিষ্ট অত্র এলাকার গুণীজন এবং তারাও মনোযোগী পাঠক, চিন্তক এবং লেখক, এবং সব থেকে ভরসার যে জায়গাটি এই প্রজন্মের শিক্ষার্থী, সবাইকে আমি আমার অন্তর থেকে গভীর শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করছি। মুক্তবাক পত্রিকাটি যখন প্রকাশের নানা রকমের উদ্যোগ গ্রহণ করছে, তখন এর সঙ্গে আমি কিভাবে সম্পৃক্ত হয়ে গেলাম সেটি ভেবেও আমি অবাক হই। গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সুকান্ত বিশ্বাস, তিনি আমার বয়োকনিষ্ঠ হলেও একদিক দিয়ে আমার শিক্ষক। কিভাবে শিক্ষক তার সঙ্গে যখন আপনাদের দেখা হবে জেনে নেবেন। তো সুকান্ত বিশ্বাস যখন আমার কাছে এই মুক্তবাক পত্রিকার কথা বললেন, তখন আমি খুব সানন্দে এবং সাগ্রহে এই পত্রিকায় লেখা দিতে উৎসাহিত হলাম। প্রসঙ্গত বলে রাখি, এটাকে আপনি বা আপনারা আমার অহংকার বা স্পর্ধা হিসেবে নেবেন না। নিজের অভিজ্ঞতা থেকে নানা রকমের পরীক্ষে আমি এখন আর সাধারণত নতুন পত্রিকায় লিখতে চাই না। আমার অভিজ্ঞতা বলে যে আমি বহু সংখ্যক পত্রিকা দেখেছি যার একটি বা দুটি সংখ্যা প্রকাশের পর তৃতীয় সংখ্যাটি আর আলোর মুখ দেখেনি। তো সেই রকমের একটি সন্দেহ আমার ছিল। তো শত্রুর মুখে ছাই দিয়ে মুক্তবাক তার যাত্রা অব্যাহত রেখেছে। এবং এই কর্মটির নেপথ্যে যিনি একলব্যের মতো সাধনা করে চলেছেন শ্রী মিলন রায়, তাকেও আমি অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এই পত্রিকার সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের সকলের জন্য আমার অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা, অনেক শ্রদ্ধা এবং অনেক ভালোবাসা। আমি এই পত্রিকায় লেখা দেওয়ার বিষয়ে কথাটি কেন বলছিলাম একটু ব্যাখ্যা করি। তানভীর মোকাম্মেল আমাদের বাংলাদেশের প্রথিতযশা একজন চলচ্চিত্র পরিচালক, যিনি বাংলাদেশের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্র নির্মাতা। কোনো একটি পত্রিকার জন্য আমি তানভীর মোকাম্মেলের কাছে লেখা চাইতে গেলাম, তখন তিনি বললেন যে আমি আপনার পত্রিকায় লেখা দেবো, কিন্তু শর্ত আছে, আমাকে 3টি পত্রিকা দেখাতে হবে। মানে আমার সেই কথা সূত্র ধরেই করে, অর্থাৎ তানভীর মোকাম্মেলের সন্দেহ ছিল যে ওই পত্রিকার সত্যি সত্যি 3টি সংখ্যা প্রকাশিত হয়েছে কিনা। আসলে যারা প্রতিষ্ঠিত লেখক তারা লেখা দেওয়ার ক্ষেত্রে এরকম একটি দোদুল্যমান অবস্থায় থাকেন। কারণ আপনারা জানেন, একটি লেখার পিছনে একজন লেখককে কতটা চিন্তা ব্যয় করতে হয়, কতটা শ্রম দিতে হয়, রাত জাগতে হয়। জুৎসই একটি শব্দ বা বাক্য গঠন করতে না পারলে কীরকম অস্থিরতায় ভুগতে হয়, এটি কেবলমাত্র ওই লেখক জানেন। অর্থাৎ একজন মা যেমন যন্ত্রণা সয়ে একটি সন্তানের জন্ম দেন, একটি বৃক্ষ যেমন যন্ত্রণা সয়ে একটি ফুল ফোটান, একই রকমের যন্ত্রণা সয়ে ওই লেখককে, কবিকে, শিল্পীকে, একজন চিত্রশিল্পীকেও তার সৃষ্টিকর্ম নির্মাণ করতে হয়। অর্থাৎ এখানে যে একজন শ্রমিকের একটি বোঝা বয়ে যাওয়ার শ্রমকে আমরা দেখি না, একজন কৃষকের লাঙল চাষ করার মতো শক্তির প্রয়োগ আমরা দেখি না, কিন্তু একজন লেখক বা কবির যে অন্তঃক্ষরণ, যে দহন, যে দাহ, সেটি আসলে দেখাবার মতো বিষয় নয়, কেবলমাত্র তিনি অনুভব করতে পারেন। আসলে মসিহাটির কাছে আমি অপরিচিত হলেও আমার কাছে মসিহাটি অপরিচিত নয়। মসিহাটির সঙ্গে আমার সম্পর্ক 3 দশকেরও বেশি সময় ধরে। আমি মসিহাটির বিলে ডুব সাঁতার কেটেছি, নৌকা ডুবিয়ে জলে সাঁতার কেটেছি, মাছ ধরেছি, জাল ফেলেছি, কি না করেছি।
অর্থাৎ এই মসিহাটির সংলগ্ন প্রত্যেকটা গ্রামেই আমার সহপাঠী রয়েছেন, বন্ধু রয়েছেন, আমার মেট রয়েছেন, আমার শিক্ষক রয়েছেন এবং শিক্ষক তুল্য কেউ কেউ রয়েছেন। তো যার ফলে আমি মিলনদাকেই বলছিলাম, আমার নিজের গ্রামের পর যে গ্রামটিকে, যে এলাকাটিকে আমি সব থেকে বেশি ভালো চিনি, অর্থাৎ আমার চোখ বিদেশ ছেড়ে দিলেও আমি যে গ্রামটির অবস্থান খুঁজে পেতে পারি, সেই গ্রামটি এই বৃহত্তর মসিহাটি। আমি সেই মসিহাটি জননীর চরণে আমার প্রণাম নিবেদন করছি। মঞ্চে রয়েছেন অধ্যাপক অধ্যক্ষ মণিশান্ত বিশ্বাস, যিনি আমার শিক্ষক তুল্য এবং যার সঙ্গে আমি দীর্ঘদিন কাছাকাছি অবস্থান করেছি। ফারুক স্যারের সঙ্গে আমার সেই অর্থে দেখা পরিচয় হয়নি, কিন্তু উনিও আমাকে নামে চেনেন, আমিও তাকে নামে চিনি। তো এই যে মেলবন্ধনটি এখানে ঘটলো, এটি আমার জন্য একটি পরম প্রাপ্তি। আর নীলরতনদা আমাকে এবং সুরঞ্জনদাকে যতটা বিশিষ্টভাবে দেখালেন, আসলে অতটা বিশিষ্ট আমি নই, কারণ মহাকালের বিচারে আমরা অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষ। বাংলা সাহিত্যের মতো বিশাল সমুদ্রে আমরা একটি জলকণাও নই, একটু বালিকণাও নই। কাজেই এরকমটা খুব অহংকার করার মতো কিছুই এখনো আমরা অর্জন করতে পারিনি। তো আমরা এতক্ষণ অনেক ক্ষোভের কথা বলেছি, খেদের কথা বলেছি, দায়বদ্ধতা পালনের কথা বলেছি। তো আমাদের এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে দায় পালন এবং দায় এড়িয়ে যাওয়া দুটি শব্দের মধ্যে বিশেষ পার্থক্য রয়েছে। আমরা বারবার নবীন প্রজন্মকে দায়ী করছি, ওরা সারাদিন ফেসবুক দেখে, ওরা পড়াশুনো করে না। আমাদের মনে রাখতে হবে যে স্রোতের বিপরীতে চলাটা খুব সহজ কাজ নয়। নতুন নতুন উদ্ভাবন, সৃষ্টি, আবিষ্কার যখন তীব্র গতিতে একটি প্রজন্মকে আলোড়িত করতে যায়, একটি সময় পর্যন্ত একটি প্রজন্মকে ওই দোলায় দুলতেই হবে। যখন ওই দোলাটি থিতিয়ে আসবে, তখনই কেবল তারা বুঝতে পারবে যে এই স্রোত থেকে আমাদেরকে দূরে সরে যেতে হবে। আমি শিক্ষক, এখানে অনেক শিক্ষক রয়েছেন, প্রতিষ্ঠান প্রধান রয়েছেন। আমি খুব দুঃখের সাথে বলছি যে যখন আমরা শিক্ষক মিলনায়তনে বসে থাকি, যখন আমাদের ক্লাস অফ থাকে অথবা ক্লাস থাকে না, আমরা কজন শিক্ষক বই খুলে পড়ি? আমরা খেয়াল করলে দেখব ওই অফ পিরিয়ডে শিক্ষকরাও কিন্তু যথারীতি ফেসবুক ব্যবহার করছেন। কথাটি খুব অপ্রিয় হয়ে গেল, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। এমনকি আমি যখন একটি বই পড়ার চেষ্টা করছি, আমার সহকর্মী এসে আমার পাশে বসে ফেসবুক চালাচ্ছেন এবং কোনো স্ট্যাটাস আমাকে দেখাচ্ছেন যে দাদা বা স্যার দেখেন তো। অর্থাৎ আমি যে বই পড়ছি, আমার বই পড়ার মনোসংযোগটিকেও তিনি বিকৃত করছেন, অর্থাৎ আমাকেও তিনি বই পড়ার সুযোগটি দিতে চাইছেন না। আমরা যখন ইজি বাইক অথবা বাসে করে যাচ্ছি, একটি নবীন প্রজন্মের ছেলে বা মেয়ে মোবাইল চালাচ্ছে, ফেসবুক দেখছে, তার পাশে বয়স্ক যে ব্যক্তিটি বসে আছেন, তিনিও কি ফেসবুক চালাচ্ছেন না? তাহলে আজকে আমরা কাকে দায় দেব? কার দায়িত্ব? সুতরাং এই দায়িত্ব আমাদের ঘর থেকেই শুরু করতে হবে। একটি প্রজন্মকে ঢালাওভাবে দায় করে আমরা আমাদের দায় এড়াতে পারি না। আরেকটি কথা হলো যে যে কোনো শিক্ষা, মূল্যবোধ, নৈতিকতা, এটা কিন্তু পরিবার থেকেই শুরু হয়। আমরা এমন বহু পরিবারের দেখা পাই যেখানে পিতা মাতাও সন্তানের চেয়ে কম যান না ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে। তাহলে যে পিতামাতা সারাদিন বা দীর্ঘক্ষণ ফেসবুক দেখছেন, তিনি কোন মুখে তার সন্তানকে মানা করবেন যে বাবা বা মা তুমি ফেসবুক দেখো না? অর্থাৎ আগে আমাকেই শুনতে হতে হবে, তবেই তো আমি আমার সন্তানকে, আমার শিক্ষার্থীকে এই ফেসবুক থেকে, ফোন থেকে, তথ্য প্রযুক্তি থেকে বিরত রাখতে পারবো। আমি খুব অপ্রিয় কথা বললাম, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। এবার আজকের এই অনুষ্ঠানটি মূলত তরুণ প্রজন্মকে সামনে রেখে, যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আমরা যখন আমাদের ঠাকুরদাকে দেখি, নানাকে দেখি, দাদাকে দেখি, তখন কি আমরা ভাবতে পারি যে আমার দাদা, ঠাকুরদা, ঠাম্মা একসময় হামাগুড়ি দিয়ে চার পায়ে হাঁটতেন, হাঁটি হাঁটি পা পা করে হাঁটতে গিয়ে আষাঢ় খেয়ে পড়ে যেতেন, তিনিও দোলনায় ঘুমাতেন? এই দৃশ্যটি আমরা সহসা কল্পনা করতে পারি না, কারণ তাদের ওই বয়সটি আমরা দেখিনি।
নবীন যারা রয়েছে তারা হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের বৃদ্ধ বয়সের ছবিটি দেখছো, তারা হয়তো বেগম সুফিয়া কামালের বৃদ্ধ বয়সের ছবিটি দেখছো, কিন্তু তোমরা চিন্তা করে দেখো যে রবীন্দ্রনাথ কিংবা বেগম সুফিয়া কামাল তোমাদের মতো একদিন ছোট ছিলেন, লাভঝাপ করতেন, ঝগড়াঝাটি করতেন, বন্ধুর সঙ্গে খুনসুটি করছেন, তাহলে তারা যদি তোমাদের মতো বয়সেও যা করেছেন তোমরাও তাই করছো, তাহলে তোমাদেরকেও ভাবতে হবে যে সেই রবীন্দ্রনাথ, সেই বেগম সুফিয়া কামাল কবিতা লিখেছেন, গান লিখেছেন, গল্প লিখেছেন, তাহলে আমরা কেন এটা লিখতে পারবো না? অর্থাৎ তোমাদেরকে স্বপ্ন দেখতে হবে, তোমাদেরকে মনে করতে হবে যে আমরা একজন রবীন্দ্রনাথ হব, আমরা একজন বেগম সুফিয়া কামাল হব, নজরুল হব, মাইকেল মধুসূদন হব, আইনস্টাইন হব, এবং এই যে তাদের সামনে একটি মডেল দাঁড় করিয়ে দেওয়া, এই দায়িত্বটিও কিন্তু আমাদের। অর্থাৎ আজকে আমরা এমন একটা অবক্ষয়ের যুগে বসবাস করছি, সেই অর্থে আমাদের সামনে কোনো আদর্শ বা মডেল নেই। এমনকি আমাদের শিক্ষকরাও, আমিও এমন কোনো মডেল শিক্ষার্থীর সামনে হয়ে উঠতে পারিনি যে আমাকে দেখে কোনো শিক্ষার্থী ভাববে আমি স্যারের মতো হব। সুতরাং এই শিক্ষার্থীদেরকে আমাদের মতো বা বিশিষ্ট কারো মতো হয়ে যাওয়ার বাতাবরণটিও আমাদেরকে তৈরি করে দিতে হবে। আমাদের মনে রাখতে হবে, যখন আমরা একটি বট গাছের তলায় গিয়ে দাঁড়াই, আমরা বুঝতে পারি ওই বট গাছের তুলনায় আমরা কত ছোট। যখন আমরা একটা পর্বতের সামনে গিয়ে দাঁড়াই, আমরা বুঝতে পারি ওই পর্বতের চেয়ে আমরা কতটা খাটো। যখন আমরা সমুদ্রের বেলাভূমিতে গিয়ে দাঁড়াই, তখন সমুদ্রের বিশালতার কাছে আমাদেরকে খুব তুচ্ছ মনে হয়। তো এই যে বিষয়গুলো আমি বললাম, এগুলো বলার মানে হলো এই যে যে একজন বিশাল মানুষের সংস্পর্শে গেলেই একটি ছাত্র বা ছাত্রী বিশাল হয়ে উঠবার অনুপ্রেরণা পাবে, উৎসাহ পাবে, সেরকম বিশাল বড় মাপের মানুষের সংখ্যাও কিন্তু দিন দিন কমে যাচ্ছে। যে কথা আগেই বলছিলাম যে কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করার মতো মানুষ, পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্র কোথাও আজ আর খুব বেশি অবশিষ্ট নেই। অর্থাৎ এই যে অবক্ষয়ের কথা আমরা বলছি, এই অবক্ষয় গোটা পৃথিবীটাকেই গ্রাস করেছে। আমরা ইতিহাস পর্যালোচনা করে দেখি যে নির্দিষ্ট সময়ে পর পর এমন একটি অবক্ষয়ের যুগ আসে, একটি ভাঙনের খেলা শুরু হয়, একটি অন্ধকার যুগ নেমে আসে। আমরা বোধহয় একটি চরম উন্নতি শিখরে পার হয়ে আমরা বোধহয় একটু অবক্ষয়, একটু অন্ধকার, একটু নেতিবাচক সময়ে বসবাস করছি। এতে হতাশ হওয়ার কিছু নেই, কারণ অন্ধকার কেটে যাবে, সকাল হবে, সূর্য উঠবে। আমাদের মনে রাখতে হবে মেঘ ক্ষণিকের, চিরদিবসের সূর্য। তো আমাদের সূর্যটা হচ্ছে আমাদের আশা, আমাদের স্বপ্ন, আমাদের সম্ভাবনা। এবার আমি এই পত্রিকা সম্পর্কে দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সেটা হলো যে পত্রিকা নিয়ে অনেক কথাই হয়েছে। প্রথমত, পত্রিকার নামটি অসাধারণ, মুক্ত বাক। আমাদের মনের মধ্যে অনেক কথা গুঞ্জরণ তোলে, অনেক না বলা অভিব্যক্তি, অনেক ভাবনা যেগুলো প্রকাশের পথ খুঁজে পায় না। এই মুক্তবাক আমাদের সেই কথাগুলোকে মুক্ত করার জন্য, প্রকাশ করার জন্য একটি বাতাবরণ তৈরি করে দিয়েছে, এবং আমরা আমাদের কথাগুলো এই মুক্ত বাকের মাধ্যমেই প্রকাশ করব। নবীন শিক্ষার্থী যারা, তারা চেষ্টা করবে এই মুক্ত বাকে যারা লিখেছ তারা তো পরবর্তী সংখ্যার জন্য লিখবে, এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে উৎসাহিত করবে, এই দেখ আমার লেখা পত্রিকায় প্রকাশিত হয়েছে। এই যে দেখাবার মধ্যে একটি ভালো লাগা আছে, পাশাপাশি তোমার বন্ধুরাও তখন ঈর্ষান্বিত হতে পারে, বা ওর নাম পত্রিকায় ছাপা হয়, আমার নামটি কেন হবে না? আমরা একসময় হতো না যে কোনো জায়গায় ছাপার অক্ষর নিজের নাম দেখে দারুণ আপ্লুত হতাম। আমার মনে হয় যে যারা নবীন প্রজন্মে রয়েছে তারাও নিশ্চয়ই এভাবে অন্তত নাম ছাপার জন্য তোমরা যদি কবিতা লেখো, দেখবে একদিন তোমরা খুব সুন্দর লিখতে পারবে, তোমাদের লেখা গতি পাবে, পরিচালিত হবে। আর যে কোনো পত্রিকা চালিয়ে রাখার ক্ষেত্রে দুটো অনুঘটক খুব বড় ভূমিকা পালন করে। একটি হলো তার অর্থের যোগান, দ্বিতীয়ত ভালো লেখা। তো মিলন রায় একাগ্রভাবে চেষ্টা করছেন
এই মুক্ত বাক্যে অব্যাহত রাখার। আর আমার খুব সৌভাগ্য অথবা দুর্ভাগ্য যাই বলি, কারণ কোনো লেখকের লেখা পর পর কোনো পত্রিকায় থাকাটা এটা পত্রিকার জন্য এবং লেখকের জন্য অসম্মান। তো এর 7টি সংখ্যা বেরিয়েছে, যে কোনো কারণেই হোক 4টি সংখ্যায় আমার লেখা পত্রস্থ হয়েছে। এটা একদিক দিয়ে যেমন আমার জন্য ভালো লাগার, তেমনি খানিকটা সংকোচেরও, কারণ আমি এমন কোনো লেখক হয়ে উঠিনি যে আমার লেখা প্রতি সংখ্যায় থাকতেই হবে। আমি বিলম্বাকে বলবো যে আপনি অন্তত আমার ক্ষেত্রে এই কাজটি আর পরের সংখ্যাগুলোতে করবেন না, আপনি নবীনদের সুযোগ দেবেন, আরও দূরে দূরে যারা ভালো লিখছেন তাদেরকে খুঁজে আনবেন। এই মুক্তবাক বারবার একটি পারিবারিক বৃত্তে এই মুক্তবাককে আটকে দেওয়ার কথা বলা হয়েছে। এই মুক্তবাক কোনো পরিবারের নয়, এই মুক্তবাক কেবল বসিরহাটের নয়, এই মুক্তবাক কেবল বাংলাদেশের নয়, এই মুক্তবাক বাংলা ভাষাভাষী লেখক পাঠক যেখানে আছেন সকলের। অর্থাৎ একটি কথা বলা হয়ে থাকে যে যতদূর বাংলা ভাষা ততদূর আমার দেশ, যতদূর বাংলা ভাষা ততদূর এই মুক্তবাক। আমরা সেই স্বপ্নকে লালন করে মুক্তবাকের যাত্রা অব্যাহত রাখার জন্য আমরা সবাই সচেষ্ট হব। আর আমাকে এখানে কথা বলার জন্য সুযোগ দিয়েছেন যারা, তাদেরকে আমি আবারও আধুনিক নত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার কথা শুনলেন তাদের প্রতিও আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আবার কখনো দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা।